আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের একটা ভোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 এর, ঠিক আছে? এই অধ্যায়টার অঙ্কগুলা খুবই মজার যদি আপনি ভালো করে বুঝেন বা সূত্রগুলো মনে রাখতে পারেন এবং বিভিন্ন রোলস, অঙ্কের ক্যাটাগরি গুলা ধাপে ধাপে মনে রাখতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমি গ এবং ঘটাকে আপনাদেরকে সলিউশন করে দেখাবো এখন। দেখেন, আমি আপাতত এখন ঘ দিয়ে শুরু করতেছি। দেখেন কি বলছে। বলছে এক্স যৌগটির 5টি অণুর ভর নির্ণয় করার জন্য। এখন আপনাকে জানতে হবে যে ভর নির্ণয় করতে গেলে আসলে কাঙ্ক্ষিত কি কি লাগে। আচ্ছা, আপনারা দেখেন তো এমন একটা সূত্র দেখছেন কিনা, n ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইকুয়ালস টু এস ইন্টু ভি এল মানে লিটার ইকুয়ালস টু এন বাই এন এ ইকুয়ালস টু বিএসটিপি ডিভাইডেড বাই 22.4। আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার এই অধ্যায়ের কোনো এমসিকিউ বা ছোটখাটো এরকম ম্যাথগুলা করতে ভুল হবে না। এখন আপনাকে বলছে 5টি অণুর ভর, এখন এগুলাকে কোনগুলাকে কি দ্বারা প্রকাশ করে আগে এগুলা জানতে হবে, ঠিক আছে? এন হচ্ছে মূল সংখ্যা, ডব্লিউ হচ্ছে কত গ্রাম বা প্রস্তুত করতে কতটুকু লাগে, বা অনেক সময় অণুর ভরও এটাকে অনেক সময় প্রকাশ করে। অণুর ভর হচ্ছে কত গ্রাম দ্বারা প্রকাশ করে, তো তার কারণে এটা ডব্লিউ ধরতে পারেন। এম হচ্ছে আণবিক ভর, এস হচ্ছে ঘনমাত্রা, মোলারিটি, নরমালিটি, মোলারিটি এটাই বোঝানো হয়। ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে অণু, এই যে অণু, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10^23। বিএসটিপি তে মানে আদর্শ তাপমাত্রা এবং আদর্শ এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আদর্শ প্রমাণ তাপমাত্রা। আর 22.4 হচ্ছে আদর্শ তাপমাত্রাটা নির্দিষ্ট মান আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে বলছে 5টি অণুর ভর নির্ণয় করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন সাধারণত 5টি অণুর ভর আপনি কিভাবে নির্ণয় করবেন? সূত্র অনুসারে নির্ণয় করলেও পারেন, আবার হচ্ছে আপনি সূত্র না দিয়েও করলে পারেন, ঠিক আছে? এটা ঐকিক নিয়মেও হয়, ঐকিক নিয়ম ছাড়াও হয়। তো যেহেতু আমি সূত্রটা দিয়ে আপনাদেরকে এটা আলোচনা করাচ্ছি, স্বাভাবিকভাবে সূত্রটাই করলে খুব সুবিধা হয়। আর আপনাকে বলছে এক্স যৌগটি, তাহলে এক্স যৌগ কোথায় আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দেখেন, তাহলে আপনি লিখতে হবে উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই, ঠিক আছে? উদ্দীপক হতে কি পান? এই যে 3 নাম্বার বিক্রিয়াটা কি পান? কপার সালফেট এবং 5 অণু পানি বিক্রিয়া করতেছে, ঠিক আছে? বিক্রিয়া করে কপার সালফেট 5 অণু পানি উৎপন্ন হবে, ঠিক আছে? কপার সালফেট 5 অণু পানি, এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত এক্স যৌগটা, ঠিক আছে? এখন এইটা থেকে আপনাকে বলতে 5 অণু পানি বের করার জন্য, তাহলে আমার এখানে কিসের কিসের মান দেওয়া আছে আগে একটু দেখেন, হেয়ার দিয়ে লিখেন। আপনি এই যৌগটা থেকে তার আণবিক ভরটা বের করতে পারবেন। তাই আণবিক ভর বের করতে পারলে m ইকুয়াল টু কি হয় দেখেন তো, যৌগটার কপার সালফেট তো, আচ্ছা আমি একটু লিখি, এই যে কপার সালফেট এবং 5 অণু পানি, তা এর আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর m ইকুয়াল, দেখেন কিভাবে বের করতে। কপার আণবিক ভর কত? কপার হচ্ছে আপনার 29 নাম্বার মৌল, ঠিক আছে? তো সেহেতু আপনার আণবিক ভর বের করার মৌলগুলার কিছু টেকনিক আছে। এখন পারমাণবিক ভর 1 থেকে 20 পর্যন্ত যেগুলা জোড় হয় এগুলাকে ডাবল করলে চলে, কিছুগুলো একটু অন্যরকম। আর যেগুলো হচ্ছে বেজোড় এগুলোর সাথে ডাবল করলে, যোগ 1 করে দিলেই আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে? আর দেখেন, এই কপারের আণবিক ভর হচ্ছে 63.5 যোগ সালফার হচ্ছে 16 নম্বর বলো, সেক্ষেত্রে এটা হবে কত? 32 যোগ অক্সিজেন হচ্ছে আপনার 8 নম্বর মৌল, এর আণবিক ভর হচ্ছে 16 ইন্টু 4, ঠিক আছে? এবং এটার সাথে 5 যেহেতু পুরোটার সাথে আছে, তাহলে 5 হচ্ছে পুরোটার সাথে হিসাব হবে, যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে। হাইড্রোজেন হচ্ছে 1, আণবিক ভর 1 ইন্টু 2 যোগ অক্সিজেন হচ্ছে কত? 8 দুকানে 16। তাহলে আপনি একটু হিসাব করেন, হিসাব করে দেখেন এটা কত হয়। 63.5 যোগ 32 যোগ 16 ইন্টু 4 যোগ 5 ইন্টু 1 ইন্টু 2 যোগ হচ্ছে 16, কত হবে? 249.5। তাহলে তার আণবিক ভরটা কত হয়? 249.5। আচ্ছা, এখন আপনাকে বলছে 5টি অণু, তো অণুকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তাহলে এই যে 5। আপনাকে হচ্ছে ভর নির্ণয় করার জন্য, তাহলে ভর কত গ্রাম, ভর হচ্ছে গ্রামে প্রকাশ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ডব্লিউ দিতে পারি।
ডব্লিউ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট দেওয়ার আগে আমি যেহেতু এন লিখছি, তাহলে এন এর সমীকরণটাতে এন এ আছে, তাহলে এন এ মানে হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23 টি। ঠিক আছে, ডব্লিউ এর মান বের করবেন, যেহেতু ভর বলছে, ভরকে গ্রামে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখান থেকে উই নো দিয়ে সূত্রটা লিখতে পারি। এই যে এই দুটা সমীকরণ লিখবো, এইটা এবং এইটা, এটা থেকে আমরা এই যে ডব্লিউ, এই যে এটা বের করবো। ঠিক আছে, তাহলে উই নো ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। ঠিক আছে, ডব্লিউ বের করবো, আর গুণ করলে এম ইন্টু এন। এই ডব্লিউ এবং এন এ যেহেতু এটা এই পাশে গুণ অবস্থা থাকতো, আমি ডব্লিউ বের করবো, এন এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এম হচ্ছে কত, 249.5 ইন্টু এন হচ্ছে 5, 5টি অণুর ভর 5। ঠিক আছে, আর এন এ হচ্ছে কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এখন এটা আপনাকে ভাগ করে দিতে হবে। হিসাব করেন, আবার হিসাব করে দেখেন কত বের হয়। 249.5 ইন্টু 5, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, কত হয়? এই তো হয়ে গেছে, আমার কাঙ্ক্ষিত মান বের হয়ে গেছে। এটা হবে কত, 2.07 ইন্টু 10 ইনভার্স 21 গ্রাম। বুঝতে পারছেন? এটা আপনার ঐকিক নিয়মে বের করলেও এটা বের হবে, আপনি সূত্র দিয়ে করলেও এটা বের হবে। তো আমার এক যৌগটির 5টি অণুর ভর কত, 2.07 ইন্টু 10 টু দি পাওয়ার 21 গ্রাম হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন অনেকে বলবেন যে ভাইয়া এটা অনেক সময় কিভাবে বুঝবো যে ডব্লিউ এর মান যে বের করতে বলতে, মনে রাখবেন ডব্লিউ তে গ্রামে প্রকাশ করা যায়, মানে ডব্লিউ এর একক হচ্ছে কি গ্রাম পরিমাণ। তো ভরকে সাধারণত গ্রামেই বলা হয়, যার কারণে আমি ডব্লিউ দিয়ে বের করতে পারি। আর 5টি অণু মানে অণু হচ্ছে এন, এম হচ্ছে আণবিক ভর, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এখন আমি এই দুইটা কেন কাজে লাগালাম, কারণ আমাকে এটা বের করতে বলছে, মানে এইটার মান দেওয়া আছে, 5টি অণু দেওয়া আছে, তার কারণে আমি এই সমীকরণটা লিখছি। আর এখান থেকে যেহেতু মৌল থেকে আণবিক ভর বের করতে পারবো, তাহলে এম নিব, আর 5 মানে ডব্লিউ তো ভর সংখ্যা, ভরের কত গ্রাম, ভরটা কত গ্রাম, এই ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা লিখছি। তাহলে এটা সমান এটা। এখন আপনি বাকিগুলো এটা সমান এটা লিখতে পারেন, বা এটা সমান এটা, এখান থেকে আপনি সবগুলো সমান সবগুলো লিখতে পারেন, কারণ আমি দেখেন এই যে সমান সমান দিয়ে রাখছি। যখন যে ইকুয়েশনটা দিয়ে আপনাকে মানটা বের করতে বলবে, আপনি সেই ইকুয়েশনটা কাজে লাগিয়ে আপনি সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তী অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। বিশুদ্ধতা প্রমাণ করতে বলছে, মানে এটা কোনটা সবচেয়ে বেশি উপযোগী, ল্যাবরেটরিতে বা যেখানে হোক পরীক্ষাগারে কোনটা সবচেয়ে বেশি উপযোগী, এটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, আসেন গতে কি বলছে। গতে বলছে নমুনা 1 ও নমুনা 1 ও নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী। পরীক্ষাগারে ব্যবহার করতে গেলে অ্যানালার নিয়মের একটা বিষয় আছে, যে বিশুদ্ধতা পরিমাণ করে এটা প্রয়োগ করা লাগে আর কি, যে কোনটা বেশি উপযোগী। এখানে বলছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো, মানে উৎপাদের মাধ্যমে তার শতকরা পরিমাণটা নির্ণয় করে কোনটা বেশি উপযোগী এটা বের করতে বলছে। এখন সবচেয়ে বেশি উপযোগী সাধারণত বিশুদ্ধতা পরিমাণ হচ্ছে 100% দিয়ে, যেটা 100% কাছাকাছি বা 100% হবে, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী হয়। তাহলে এখানে আমার নিয়ম হচ্ছে দুইটা, নমুনা 1 এবং নমুনা 2। তাহলে আমরা প্রথমত নমুনা 1 নিয়ে কাজ করব। তাহলে উদ্দীপক হতে উদ্দীপক হতে নমুনা 1, নমুনা 1 এর বিক্রিয়াটা কি আছে, পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, তাপ দেওয়া হয়েছে, ভাইঙ্গা বিক্রিয়া করবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে। ঠিক আছে, এখন এটাকে আপনার বিক্রিয়া সম্পূর্ণ করতে হলে সমতা করতে হবে। সমতা বিষয়টা কি, মানে এই জায়গায় বিক্রিয়কে যেই মৌলটা যতটা থাকবে, উৎপাদে আপনাকে ওই মৌলটা এতটাই দিতে হবে। তাহলে একটা চিন্তা করেন, অক্সিজেন এখানে 3টা, অক্সিজেন এখানে 2টা, তাহলে এখানে কি কম হয়ে গেল না? তাহলে আপনাকে সমতা করতে হবে, সমান সমান করতে হবে। ঠিক আছে, তাহলে সমান সমান করার ক্ষেত্রে কি করতে হবে, আপনি একটু চিন্তা করেন, যদি আমি অক্সিজেনের এইখানে 3 দেই, এখানে 3 দেই, তাহলে এখানে অক্সিজেন কয়টা হয়ে যায়, 6টা হয়ে যায় না? তাহলে এখানে 6টা হয়ে গেলে যদি আমি এটার সামনে 2 দেই, তাহলে দেখুন তো অক্সিজেন কয়টা হয়ে যায়, এই যে 3 দুগুণে 6, তাহলে অক্সিজেনটা মিলে গেল। কিন্তু আমি যদি আবার পটাশিয়ামটা মিলাইতে যাই, ক্লোরিনটা মিলাইতে যাই, পটাশিয়াম 2টা ক্লোরিন 2টা, তাহলে এখানে কি পটাশিয়াম ক্লোরিন 2টা আছে?
দুইটা নাই, তাহলে আমি এটার সামনে পুরোটার সামনে যদি 2 দিয়ে দেই, তাহলে কিন্তু আমার অলরেডি পটাশিয়াম 2টা ক্লোরিন 2টা হয়ে যায়। আবার মিলান, পটাশিয়াম 2টা ক্লোরিন 2টা অক্সিজেন, যে সামনেরটা এবং নিচের ডান পাশে নিচেরটা আপনাকে গুণ করতে হবে। 3 দোকানে 6, এই যে দেখেন 3 দোকানে 6 মিলে গেছে। ঠিক আছে, এখন আপনি এটাকে বের করতে হইলে এটা পাত্রে কত গ্রাম দেওয়া আছে দেখুন। ডাইক্লোমেটটা পটাশিয়াম ডাইক্লোমেটটা 60 গ্রাম দেওয়া আছে, এবং এই যে উৎপন্ন হয়েছে এই কাঙ্ক্ষিত এ দেওয়া আছে কত গ্রাম, 30 গ্রাম। ঠিক আছে, আপনি এটাকে হচ্ছে লিমিটিং বিক্রিয়ার যে নিয়মটা না, ওই নিয়মটার মাধ্যমে করে পাত্রের ব্যবহৃত পরিমাণটা দ্বারা কতটুকু দেওয়া আছে এটাকে পার্সেন্টেজ করবেন উৎপাদের পরিমাণটা দিয়ে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আপনি দেখেন এখানে তার আণবিক ভরটা বের করেন। আণবিক ভর বের করেন। ঠিক আছে, আণবিক ভরটা বের করলে কি হবে, পটাশিয়ামের আণবিক ভর কত, পটাশিয়াম হচ্ছে আপনার আর কত নাম্বার মৌল, ক্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ওজোন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম 19 নাম্বার মৌল। যেহেতু এটা 20 এর মধ্যে পড়তেছে, বেজোড় সংখ্যা 19 হলে এটাকে ডাবল করে 1 যোগ করে যাবো। 19 দোকানে কত, 19 দোকানে হচ্ছে আপনার 9 দোকানে 18, 38 একে 39। ঠিক আছে, এটা কত হবে 39 যোগ ফ্লোরিন হচ্ছে আপনার 35.5 যোগ অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। এখান থেকে এটা হিসাব করেন, হিসাব করে বের করেন কত হয়। তাহলে 2 ইন্টু 39 যোগ 35.5 যোগ 16 ইন্টু 3 কত হবে 245। তাহলে এটা পাত্রে কতটুকু দেওয়া হয়েছিল, 245 গ্রাম। আর এখান থেকে যদি আপনার এটার আণবিক ভরটা বের করতে বলে, কত হবে এটা, তবে 39 যোগ 35.5। ঠিক আছে, তাহলে এটার আণবিক ভরটা বের করি, 2 ইন্টু 39 যোগ 35.5 কত হবে 149 গ্রাম। 149 গ্রাম। বিষয়টা বুঝতে পারছেন? এটা আমরা বের করবো যে লিমিটিং বিক্রিয়ার যে নিয়মটা আছে না, লিমিটিং বিক্রিয়ার যে নিয়মটা ওইটাকে অনুসরণ করে আমরা একটা বের করবো। ঠিক আছে, এখন আমরা বলবো যে 245 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, এবং পাঁচটা এটা কতটুকু দেওয়া ছিল, 60 গ্রাম দেওয়া ছিল। তাহলে বিক্রিয়াতে কতটুকু হয়েছিল, 30 গ্রাম। যদি এটা থেকে কম বেশি হয়, কম বেশি হওয়ার পরে এটাকে আমরা পার্সেন্টেজ করবো, উৎপাদের পরিমাণ দ্বারা বের করতে বলছে না, যে উৎপাদের শতকরা পরিমাণের মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা সামনে আগাই। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং এখন 245 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে 149 ডিভাইডেড বাই 245 গ্রাম সাথে। আচ্ছা, এটা পাত্রে প্রস্তুত করার জন্য কতটুকু দেওয়া হয়েছিল, 60 গ্রাম দেওয়া হয়েছিল না? তাহলে আমরা 60 গ্রামের জন্য এটা বের করব। তাহলে 60 গ্রামের জন্য বিক্রিয়া করে কতটুকু, 149 ইন্টু 60 245 গ্রামের সাথে। তাহলে এটা কতটুকু হবে, দেখেন 149 ইন্টু 60 ডিভাইডেড বাই 245 সমান 36.48 গ্রাম। কত হয়েছে, 36.48 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সাথে। ঠিক আছে, তাহলে আমার উৎপাদটা কতটুকু হবে, বিক্রিয়া করার পরে যখন 60 গ্রাম দরকার ছিল তখন তো 36.48 গ্রাম হয়েছে। ঠিক আছে, এখন আমরা আমাদেরকে বলছে এটা বলছে তোমাকে এই যে উৎপাদের শতকরা পরিমাণ বের করার জন্য। তাহলে আমরা উৎপাদের শতকরা পরিমাণটা বের করবো। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণটা কিভাবে বের করব, উৎপাদের শতকরা পরিমাণটা বের করব যে পাত্রে দেওয়া ছিল যতটুকু,
এইটাকে ডিভাইডেড বাই আমরা অঙ্ক করে যেটা পাইছি, ঠিক আছে, 36.48 ইন্টু 100। বিষয়টা বুঝেন, উৎপাদন শতকরা পরিমাণটা আমরা বের করব কিভাবে? এই যে পাত্রে যেটা দেওয়া ছিল এই নিয়মটার ক্ষেত্রে এই নিয়মের অঙ্কগুলোকে লিমিটিং বিক্রিয়া অনুসারে এরকম করে পরে দেন হচ্ছে উৎপাদন শতকরা পরিমাণটা করে বিশুদ্ধতার পরিমাণ বার করা হয়। বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে এনএলআর নিয়ম। এনএলআর নিয়মে বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 100% বা 99% এর কাছাকাছি হলে যেইটাই হবে এইটাই হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ সবচেয়ে বেশি হবে, আর এবং কি এটা পরীক্ষাগারে অধিকতর উপযোগী হবে। ঠিক আছে, তাহলে বিশুদ্ধতার পরিমাণ বের করতে আপনাকে বলতে উৎপাদের পরিমাণ দ্বারা, তাহলে উৎপাদের কতটুকু ছিল 30 গ্রাম, এবং আমরা অঙ্কে ব্যবহৃত কতটুকু ছিল 36.48 গ্রাম, সেটা শতকরা পরিমাণটা করে। তাহলে এখন শতকরা পরিমাণটা কিভাবে হবে? অঙ্কে কতটুকু দেওয়া ছিল, প্রশ্নে যত গ্রাম দেওয়া ছিল এইটা ডিভাইডেড বাই ব্যবহৃত, মানে কতটুকু ব্যবহার করা হয়েছে, এতটুকু ব্যবহার করা হয়েছে ইন্টু 100%। ঠিক আছে, 30 ডিভাইডেড বাই 36.48 ইন্টু 100 সমান সমান কত হয়েছে? 82.23 গ্রাম। ঠিক আছে, কত হয়েছে? 82.23 গ্রাম তো হবে না, 23% হবে, যেহেতু এটা আমরা বিশুদ্ধতার পরিমাণ বের করছি। তাইলে এটা কতটুকু হয়েছে? এটা নমুনা একটা হয়েছে 82.23%। আমরা নমুনা দুইও সেম ভাবে করব, করার পরে দেখবো যে এইটা কত পার্সেন্ট বের হয়। এইটা থেকে যদি ওইটার পার্সেন্টেজ বেশি হয়, মানে 100 বা 99% এর কাছাকাছি হয়, এটা থেকে বেশি হয় তাইলে ওইটা বেশি অধিকতর হবে, আর এটা থেকে যদি ওইটা কম হয় তাহলে এইটা বেশি অধিকতর হবে। ঠিক আছে, তাহলে আমরা সেম ভাবে এটাকেও আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা উপরে লিখে রাখি, এটা বের হচ্ছিল কত? 82.23%। ঠিক আছে, এখন আমরা এটাও বের করব, নমুনা 2 বের করব। ঠিক আছে, নমুনা 2, আমি ভুলে বিক্রিয়াটা মুছে দিচ্ছি। নমুনা 1 এবং নমুনা 2 এর বিক্রিয়া কিন্তু প্রায় মোটামুটি একই রকম। ঠিক আছে, প্রায় মোটামুটি একই রকম, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। নমুনা 2, ঠিক আছে, তাহলে নমুনা 2 কি দেওয়া আছে? নমুনা 1 নমুনা 2, যে নমুনা 2 এর একই বিক্রিয়াটা দেওয়া আছে। আচ্ছা দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট নমুনা 2 তাপ দেওয়া হয়েছে, এই যেটা বিক্রিয়া হবে সেম আগেরটার মতো হবে, সেম আগের বিক্রিয়াটা হবে, শুধু এখানে গ্রাম পরিমাণটা ভিন্ন দেওয়া আছে। ঠিক আছে, গ্রামের পরিমাণটা ভিন্ন দেওয়া আছে, তাহলে এটার আণবিক ভরটা এর আগে আমরা কত বের করছিলাম? 245 গ্রাম মনে হয় বের করছিলাম। ঠিক আছে, আর এটা বের করছিলাম 149 গ্রাম, এটা বের করছিলাম না? কারণ তো আমি একটু দেখি, পটাশিয়াম 39 যোগ 35.5 যোগ 16 ইন্টু 3, হ্যাঁ 245। আর এটা বের করছিলাম কত? 39 যোগ 35.5, হ্যাঁ 149 গ্রাম। তাহলে আমরা আবার সেম ভাবে ওই সময় বিক্রিয়া 60 গ্রাম এবং 30 গ্রাম দেওয়া ছিল, আর এখন হচ্ছে 55 গ্রাম 20 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা সেম ভাবে লিখবো, আবার সেম ভাবে যে এখানে 245 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সাথে। ঠিক আছে, 1 গ্রাম বিক্রিয়া করে, তাহলে কি হবে? 149 ডিভাইডেড বাই 245 গ্রামের সাথে। তাহলে এখানে এটা কত গ্রাম দেওয়া আছে? নমুনা 2 এটা কত গ্রাম দেওয়া আছে? 55 গ্রাম। নমুনা 1 এ 60 গ্রাম দেওয়া ছিল, এটা আমরা 60 গ্রাম দিয়ে করছি, কিন্তু এটা পাত্রে কতটুকু দেওয়া ছিল? 55 গ্রাম। 55 গ্রাম বিক্রিয়া করে 149 ইন্টু কত হবে? 55 ডিভাইডেড বাই 245 গ্রামের সাথে। এটা হচ্ছে কি আপনার বিক্রিয়া করার সময় কাজে লাগছে এতটুকু, কিন্তু তারা দিছে এতটুকু। ঠিক আছে, এই হিসাব করে আমরা দেখবো আসলে এটা কতটুকু বের হয়। 149 ইন্টু 55 ডিভাইডেড বাই 245 কত হবে? 33.44%। কত পার্সেন্ট? সরি, এত গ্রাম হবে, এটা 44 গ্রাম। ঠিক আছে, মানে এটা হচ্ছে 55 গ্রাম যখন পটাশিয়াম ডাইক্রোমেটের দরকার ছিল, পটাশিয়াম ক্লোরাইড দরকার ছিল 33 গ্রাম, কিন্তু তারা দিচ্ছে কত গ্রাম? 20 গ্রাম। লিমিটিং বিক্রিয়া অনুসারে বের করলে এটা খুব সহজে এখানে শেষ হয়ে যায়। তো তাহলে এখন আমরা উৎপাদের পরিমাণ দিয়ে তার শতকরার পরিমাণটা বের করব। তাইলে সুতরাং উৎপাদে, দেখো এটা কিন্তু উৎপাদ, এই যে বিক্রিয়কের পরে যে উৎপাদের পরিমাণ, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ, শতকরা
পরিমাণ কিভাবে বের হবে? পাত্রে যেটা দেওয়া ছিল এইটাকে ডিভাইডেড বাই দেওয়া হবে অঙ্কতে আমরা যেটা বের করছি ওইটা, ঠিক আছে, ইনটু কত, যেহেতু শতকরা তাহলে 100 হবে, ঠিক আছে। এর আগেরটাও কিন্তু সেম এভাবেই করছি, ইনটু 100, এটা কত হয়েছে 59.80%, 59.80%। তাইলে এবার বলেন তো নমুনা এক বেশি না নমুনা দুই বেশি পার্সেন্টেজ? অবশ্যই নমুনা এক বেশি। তাহলে বিশুদ্ধতার পরিমাণ ক্ষেত্রে এলানার নিয়ম অনুসারে যেটা 100%-এর কাছাকাছি বা 90%-এর কাছাকাছি হবে, এটাই হচ্ছে কি পরীক্ষাগারে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাহলে কোনটা বেশি ব্যবহৃত হবে? এটা। তাহলে আপনারা এখন লিখবেন যে সুতরাং বিশুদ্ধতার পরিমাণ সবচেয়ে বেশি কোনটা হবে? নমুনা এক, ঠিক আছে। তাইলে পরীক্ষাগারে ব্যবহার অধিকতর উপযোগী কোনটা? নমুনা এক। তাহলে পরীক্ষাগারে উপযোগী নমুনা এক সবচেয়ে বেশি উপযোগী। পরীক্ষাগারে ব্যবহারের জন্য নমুনা এক সবচেয়ে বেশি উপযোগী, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন অঙ্কটা আমি পুরোটা সামারি অনুসারে একবার আপনাদেরকে আলোচনা করে দেখাই। দেখেন প্রথমে নমুনা এক এবং নমুনা দুই এর মধ্যে কোনটি পরীক্ষাগারে উপযোগী, এটার জন্য সবচেয়ে বেশি আপনাকে জানতে হবে এনএলআর নিয়মে বিশুদ্ধতা 100% এর ক্ষেত্রে এটা নির্ণয় করা হয়, ঠিক আছে। এখন আপনি দুটোটার পার্সেন্টেজ নির্ণয় করবেন। আপনাকে বলছে উদ্দীপকের শতকরার পরিমাণটা নির্ণয় করতে হবে উৎপাদের মাধ্যমে। আমাকে যদি বলা হতো বিক্রিয়কের মাধ্যমে, তাহলে বিক্রিয়কের মাধ্যমে করতাম। এখানে যেহেতু উৎপাদের মাধ্যমে বলছে, তাহলে আমি উৎপাদের মাধ্যমে করে দেখেছি যে উৎপাদের মাধ্যমে, ঠিক আছে। বিক্রিয়কের মাধ্যমে করলে কোনো সমস্যা নাই, শুধু এটা উল্টাইয়া এই যে এই পাশ থেকে বিক্রিয়া করে এই পাশটা করে এইখানের জায়গায় এটা হয়ে যেত, মানে 55 গ্রাম হয়ে যেত, আর এইখানে যেটা পাইতাম এটা দিতাম ইনটু 100%, আর কিছুই না। মানে আমরা তো দেখো যদি বিক্রিয়কের মাধ্যমে বলতো তাহলে লিখতাম যে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এত গ্রামের সাথে, মানে আমরা এইটা কতটুকু দরকার এটা বের করতাম। আর এখন যেহেতু উৎপাদ বলছে তার কারণে এটা কতটুকু দরকার এটা বের করছে, যে 55 গ্রামের জন্য এটা কতটুকু দরকার এটা বের করছে। আর আপনাকে বলছে নমুনা এক এবং নমুনা দুই পরীক্ষাগারে তার নমুনা এক বের করছি, উৎপাদের বিশুদ্ধতা শতকরা পরিমাণটা বের করছি, এটা হচ্ছিল 82.23%, আর এটা হয়েছিল 59.80%। তাইলে বিশুদ্ধতার পরিমাণ সবচেয়ে বেশি নমুনা একে, যে পরীক্ষাগারে ব্যবহারের জন্য নমুনা এক সবচেয়ে বেশি উপযোগী হবে, মানে যেটা 100%-এর কাছাকাছি থাকবে তাহলে এইটাই সবচেয়ে বেশি কি হবে? উপযোগী হবে। তাহলে আমি জানি না গাইডে অনেক ভাবে দেওয়া থাকতে পারে, এবং যেহেতু ঘ এটা ঐকিক নিয়মে দেওয়া থাকতে পারে, আমি আপনাকে এই নিয়মে করে দিচ্ছি, আপনি এই নিয়মে করলেও আপনার অঙ্কটা আশা করি হবে। তাহলে আজকে হচ্ছে এতটুকুই, আশা করি এই ক্লাসটা আপনারা সবাই ভালো করে বুঝবেন। যদি আপনি আমার কথাটা না বুঝেন এটাকে রিপিট করে আপনি ভিডিওটাকে চাইলে আবার দেখে ফেলেন, ঠিক আছে। আর এরকম আরেকটা সৃজনশীল নিয়ে আসবো ইনশাল্লাহ 25 সালে। এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।